আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন বলছেন খেলাফত মজলিস। এদিকে ছাত্র শিবিরের নতুন সভাপতিকে এই জাহিদ। জানাবো জাতি একবারই স্বাধীন হয়, 71-এর সঙ্গে 24-এর তুলনা চলে না বলছেন নূর। অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতের সমন জারি। এবং সর্বশেষ জানাবো শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন বলছে খেলাফত মজলিস। শিক্ষা ও সংবিধান সংস্কার কমিশনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। তিনি বলেছেন, এই দুই কমিশনে ইসলাম বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না। মাওলানা আজাদ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কারের সংশ্লিষ্ট অংশজনদের মতামতকে প্রাধান্য দিন। যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তার কার্যকারিতা আরো দৃশ্যমান করুন। 2025 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করুন। সংগঠনের আমির সরকারের উদ্দেশ্যে আরো বলেন, আগুন, সন্ত্রাস সহ সব নাশকতা রুখে দিতে রাষ্ট্রীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করুন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করুন। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে উৎপাদন বৃদ্ধি ও বাজার তদারকি জোরদারের উদ্যোগ নিন। পাচারকর অর্থ ফিরিয়ে আনুন, টাকার অবমূল্যায়ন কমিয়ে আনুন। জামাত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার হামলা মামলা দিয়ে হাজারো আলেমকে নির্যাতন চালিয়েছে। তাদের মানুষই মনে করেনি বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। সবাইকে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত পতিত আওয়ামী লীগের শাসনামলের কথা উল্লেখ করে বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দুঃসময় আমরা পার করেছি। বিগত 16 বছর আমাদের কেউ বাড়িতে ভালোভাবে ঘুমাতে পারেনি। হামলা মামলার শিকার হয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। তিনি বলেন, ভারত পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করেছে। এক ঘরে আগুন লাগলে যেমন পাশের ঘরে নিরাপদ থাকে না, বাংলাদেশে কিছু হলে ভারতে নিরাপদ থাকবে না। মির্জা আব্বাস বলেন, জাতীয়তাবাদী দল ও ইসলামী শক্তি সমন্বয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। বৈষম্য দূর করে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আওয়ামী লীগ মূলত ভারতের সরকার ছিল বলে মন্তব্য করেছেন চরমনাই পীর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাল করিম। তিনি বলেন, যে কারণে সেখানে ভারতের স্বার্থ ছাড়া তার দ্বারা দেশের কোনো কল্যাণ হয়নি। তিনি দেশের রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ছাত্র শিবিরের নতুন সভাপতি কে জাহিদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2025 সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। সংগঠনটির সদস্যের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ সংগঠনটির সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি 2023 সালের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, 2022 সালের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, 2021 সালের কেন্দ্রীয় প্রশাসনা সম্পাদক ও 2020 সালের কেন্দ্রীয় আন্তর্জাতিক ও বিতর্ক বিষয়ক সম্পাদক। জুলাই 2019 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জুন জুলাই 2019 পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালন করেছেন। জাহিদের গ্রামের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। ফেনীর আল জামিয়াতুল ফালামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম ও মাহফিজিয়া হায়দারাদিয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে তিনি দাখিল এসএসসি পাশ করেছেন। জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন। মঙ্গলবার সকাল 8টায় সংগঠনটির সদস্য সম্মেলন শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুইটি সেশনে এই সম্মেলনে অনুষ্ঠিত হয়। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুরে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যকরী সেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ দেশি বিদেশি বেশ কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। জাতি একবারই স্বাধীন হয়, 71-এর সঙ্গে 24-এর তুলনা চলে না বলছেন নূর।
৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে, এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়, জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। বেলা 11:30টার দিকে সংবাদ সম্মেলন শুরু হয়। ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ফারুক হাসানের নেতৃত্বে পরিচালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনের অতীতে সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানান নেতারা। দলের ঐক্যের বিষয়ে নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজনের বাইরে থাকতে পারে, তিনি আশা করেন সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন। তিনি বলেন, কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনের আহত সবাইকে সরকার সার্বিক সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে সরকারের নানা দুর্বলতা লক্ষ্য করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নতি হয়নি। আওয়ামী হাই কমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন আমাদের হতাশ করেছে। নুরুল বলেন, শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিলেন, প্রধান উপদেষ্টা সেটিকে সর্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন। আগামী নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এই পরিস্থিতি যে কোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পিছনে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য সংহতির ভিত্তিকেই দেশ চালাতে হবে। রাশেদ খান বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই আমরা রাজপথে ছিলাম। একসঙ্গে পথ চলতে গিয়ে আমাদের মত পার্থক্য হয়েছে, সেই মত পার্থক্যের অবসান ঘটতে শুরু করেছে। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনের সমস্ত ভেদাভেদ ভুলে আমরা অতীতের ন্যায় একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। হাসান আল মামুন বলেন, ৪৩তম বিসিএস পদের গ্যাজেট ভুক্ত করতে হবে। শেখ হাসিনার সময়ের রাজনৈতিক পরিচয়ে বিএনপি জামায়াত করার কারণে অনেকের গ্যাজেট আটকানো হতো, ঠিক একই কায়দা এই অন্তর্বর্তী সরকারের আমলেও আটকানো হচ্ছে, যা খুবই দুঃখজনক। সরকার চাকরিতে পুলিশ ভেরিফিকেশন পুরোপুরি বাদ দেওয়া দরকার। আমরা দাবি জানাচ্ছি, নির্দিষ্ট অভিযোগ ব্যতীত কারো গ্যাজেট যেন না আটকানো হয়। ৪৩ বিসিএস থেকে বাদ পড়া ১৬৮ জনকে গ্যাজেট ভুক্ত না করা হলে বাদ পড়া শিক্ষার্থীদের পক্ষে যদি রাজপথে নামতে হয়, সেটাও আমরা করব। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনই ছিল কোটা আন্দোলনের মূল স্পিরিট, সেখানে কোনো অন্যায় বৈষম্য মেনে নেওয়া হবে না। ফারুক হাসান বলেন, গণ অধিকার পরিষদের তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাঝখানে কিছু মত পার্থক্যের কারণে গণ অধিকার পরিষদ আলাদাভাবে পথ চলতে শুরু করে, কিন্তু ২০২৪ সালের বিপ্লবে গণ অধিকার পরিষদের উভয় রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে থেকে গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একীভূত হওয়ার সিদ্ধান্তের মাধ্যমে গণ অধিকার পরিষদ আজকে থেকে একটি, যার ভিত্তি কোটা আন্দোলন। অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতের সমন জারি। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের বিরুদ্ধে গার্মেন্টস ব্যবসা ওয়ার্ক ওয়ার্ডারের বিপরীতে বিল পরিশোধ না করায় প্রতারণার মামলায় প্রাথমিক সত্যতা পেয়েছে আদালত। ফলে অভিনেতাকে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। সোমবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ পিবিআই এর দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। সম্প্রতি রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, যা নিয়ে প্রতিবেদনে দাখিল করেছেন পিবিআই এর ঢাকা মহানগর দক্ষিণের পুলিশ পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত। অনন্ত জলিল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার মালিকানাধীন পলো কম্পোজিট নিউ ইন্ডাস্ট্রি এমডি ও তার স্ত্রী জাহানারা বেগম। কোম্পানির নিবন্ধিত তথ্য অনুযায়ী কোম্পানিতে বিভিন্ন পদে কর্মরত মোহাম্মদ শরীফ হোসেন সাইফুল ইসলাম, মোহাম্মদ মিলন ও সাইদুল ইসলাম। জানা গেছে, গার্মেন্টস ব্যবসার ওয়ার্ক ওয়ার্ডারের বিপরীতে প্রায় $29,300 মূল্যের বিল পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে 2023 সালের 26 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন শাফিল নওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী। ওই দিনই মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। পরে মামলা দায়েরের 1 বছরের মাথায় গত 27 নভেম্বর এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তার। মামলার অর্জিতে বলা হয়, 2022 সালের 17 অক্টোবর পলো কম্পোজিট কোম্পানির নামে বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন আসামিরা। এরপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চাইলে আসামিদের তাকে কাজ চালিয়ে যেতে বলেন এবং এলসির মাধ্যমে টাকা দেবেন বলে জানান। পরবর্তীতে আরো বেশ কিছু কাজের অর্ডার দেন তারা। চলতি বছরের মার্চ পর্যন্ত সবগুলো কাজ আসামিদের বুঝিয়ে দেন বাদী। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা, সংঘর্ষের রণক্ষেত্র। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লারহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালান। স্থানীয়রা তাদের
সহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীদের। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বেসরকারি আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করে অনেকে আহত হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পর্কে বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এর বিচার অতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ার দেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।